আসসালামু আলাইকুম আমার প্রিয় শ্রোতারা, আজ ফের আপনাদের সাথে আছি আমার পরিচিত অন্ধকার ঘরে, বৃষ্টির রাতে, যেখানে বাইরের শব্দ আর ভিতরের ভয় একই সুরে মিশে যায়। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভূতের বৃষ্টি পর্ব ৩। এই গল্পটা কোনো কাল্পনিক গল্প না, এটা সত্যি ঘটনা। ঘটেছিল এক বৃষ্টির রাতে, যখন আকাশ থেকে শুধু পানি পড়ছিল না, পড়ছিল কান্না, কাঁপন আর কালো ছায়া। আমি জানি আপনারা ভয় পাবেন, কিন্তু ভয় পেলেও শুনবেন, কারণ আপনারা জানেন আমার গল্পে প্রতিটি শব্দে আছে সত্যি। তাই আলো জ্বালিয়ে রাখুন, কারণ আজ রাতে এই বৃষ্টির মধ্যে হয়তো কেউ আপনার পিছনে দাঁড়িয়ে আছে, আমার গল্প শুনছে। চলুন তাহলে শুরু করা যাক ভূতের বৃষ্টি পর্ব ৩ গল্প। বৃষ্টি আসার আগে সবসময় একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। আকাশে কালো মেঘ জমে ওঠে, পাখিরা আকাশ ছেড়ে গাছে লুকিয়ে পড়ে, আর মানুষগুলো হঠাৎ করে বুঝতে পারে কিছু একটা ঘটতে যাচ্ছে। আমার গল্পটা শুরু হয় ঠিক এমন এক সন্ধ্যায়। আমার নাম রাফি। আমি ঢাকার বাইরে গাজীপুরের কাছে একটা ছোট্ট গ্রামে বাবা মায়ের সাথে থাকি। আমাদের বাড়িটা পুরনো, দুতলা, আমরা ৩ জন মিলে বাস করি। বাবা চাকরি করেন খেতে, মা ঘরে বসে কাজ করেন। আমি একটা স্থানীয় কলেজে পড়ি। সেদিন বিকেল ৫টা, আমি ফিরছি কলেজ থেকে। আকাশ কালো হয়ে উঠছে, বাতাসে একটা গন্ধ আসছে, মাটির, ভেজা পাতার আর কি যেন আরও কিছু, যেন কেউ দূরে কাঁদছে। বাসে উঠে আমি পাশের সিটে বসলাম। পাশে এক বুড়ো মানুষ বসে আছেন, তার চোখ বন্ধ, মুখে হালকা হাসি। কিন্তু আমি যখন তাকালাম, তখন তার চোখ খুলল না, কিন্তু হাসি আরও চড়া হলো। আমি ভয় পেয়ে চোখ ফিরিয়ে নিলাম। বাস থামল আমাদের গ্রামের মোড়ে। আমি নামলাম। আকাশে বজ্রপাত হচ্ছে। প্রথম ফোঁটা পড়ল আমার কপালে, ঠান্ডা, যেন কারো আঙুলের স্পর্শ। আমি দ্রুত হাঁটা শুরু করলাম। আমাদের বাড়ির সামনে একটা পুরনো বটগাছ আছে। সেটা আমাদের গ্রামের প্রাচীনতম গাছ। কথিত আছে এই গাছের নিচে এক মহিলা আত্মহত্যা করেছিলেন, তার স্বামী তাকে প্রতারণা করেছিল, সে গাছে ফাঁসি দিয়ে মরেছিল। আজও গ্রামে বলে বৃষ্টির রাতে সে কাঁদে। আমি গাছটার পাশ দিয়ে যাচ্ছি। হঠাৎ বৃষ্টি এলো ঝমাঝম। আমি দৌড় দিলাম, কিন্তু যখন বাড়ির গেটে পৌঁছালাম, তখন দেখি গেট খোলা। আমার মা কখনো গেট খোলা রাখেন না। আমি ভিতরে ঢুকলাম, মা, কোনো উত্তর নেই। বাবা আজ দুপুরেই বাড়ি ফিরেছিলেন, কিন্তু এখন কোথায়? আমি বাথরুমের দরজার সামনে দাঁড়ালাম। দরজা বন্ধ। ভিতর থেকে জলের শব্দ আসছে, কিন্তু কল তো বন্ধ ছিল। আমি দরজা ঠেললাম। ভিতরে কেউ নেই, কিন্তু ফ্লোর ভিজে। আর আয়নায় লেখা, তুমি আমাকে দেখতে পাচ্ছ না। লেখাটা ভেজা জলের মতো দেখাচ্ছে, যেন কেউ আয়না ছুঁয়ে লিখেছে। আমি পিছনে হটলাম। তখনই বাইরে বজ্রপাত হলো। আমার ফোন বেজে উঠল। মেসেজটা আমার নিজের নাম্বার থেকে এসেছে। লেখা, রাফি, তুমি যদি এই মেসেজ পাও তাহলে বুঝবে আমি আর ফিরব না। আমি মাকে খুঁজে পাচ্ছি না। বাবা বলছে সে বাথরুমে, কিন্তু আমি জানি সে নেই। আমি জানি সে কোথায়। সে গাছের নিচে। সে কাঁদছে। আমি যাচ্ছি তাকে বাঁচাতে, কিন্তু যদি আমি ফিরি না, তাহলে তুমি বাড়ি ছেড়ে পালাও, কারণ আজ রাতে ভূতের বৃষ্টি হবে। আমি কাঁদছি। এটা আমার মেসেজ না, আমি এমন কিছু লিখিনি। আমি বাবার ঘরে গেলাম। বাবা বিছানায় শুয়ে আছেন, চোখ বন্ধ, মুখে হালকা হাসি। আমি ডাকলাম, বাবা। তিনি চোখ খুললেন, কিন্তু চোখ দুটো ছিল না, সেখানে ছিল শুধু কালো গর্ত। আমি চিৎকার করে পিছনে ছিটকে পড়লাম। বাবা ধীরে ধীরে বললেন, রাফি, মা কাঁদছে, তুমি শুনতে পাচ্ছ না? আজ রাতে ভূতের বৃষ্টি হবে, আমরা সবাই নিচে যাব, তুমি একা থাকবে না। তারপর তিনি হাসলেন, আর তার মুখ থেকে কালো জল গড়িয়ে পড়ল বিছানায়। আমি ছুটে বাইরে গেলাম।
বৃষ্টি এখন ঝড়ের মতো পড়ছে, আকাশে বজ্রপাত। আমি গাছের দিকে দেখলাম, সেখানে দাঁড়িয়ে আছে আমার মা। তার চুল ভিজে, চোখ বন্ধ, গলায় লাল দড়ি। সে মাথা ঘুরালো, চোখ খুলল, সে আমার দিকে হাসল। আমি চিৎকার করে উঠলাম, না, কিন্তু কেউ শুনল না, কারণ আজ রাতে ভূতের বৃষ্টি হচ্ছে। আমি পালালাম, কোথায় যাব জানি না, শুধু দৌড়ালাম। বৃষ্টি আমার চোখে ঢুকছে, জুতো পায়ে নেই, পা কাটা লাগছে। আমি গ্রামের প্রান্তে একটা পুরনো মসজিদের সামনে পৌঁছালাম। দরজা খোলা, আমি ভিতরে ঢুকলাম। মসজিদটা প্রায় ভাঙা, ছাদ থেকে জল টপ টপ করে পড়ছে। এক কোণে একটা পুরনো টেপ রেকর্ডার পড়ে আছে। আমি তা উঠালাম। হঠাৎ রেকর্ডার চালু হয়ে গেল। একটা মহিলার কণ্ঠস্বর বেরোল, আমি মরিনি, আমি এখানে আছি। তোমরা আমাকে দেখতে পাও না, কিন্তু আমি শুনি, আমি দেখি, আমি অপেক্ষা করি, আমি তোমাদের সবাইকে নিয়ে যাব। আজ রাতে, ভূতের বৃষ্টির রাতে, আমি রেকর্ডার ফেলে দিলাম। তখনই মসজিদের পিছনের দরজা খুলল। এক মহিলা ঢুকল, সাদা শাড়ি পরা, মাথায় লাল ফুল, গলায় লাল দড়ি। সে আমার দিকে এগিয়ে আসছে। আমি পিছনে হটলাম। তুমি কে? আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলাম। সে মাথা নাড়ল। আমি সেই মহিলা যে এই গাছে মরেছিল। আমি এখন এই গ্রামের সব মৃতের নেত্রী। আজ রাতে আমরা ফিরব, আমরা ফিরব তোমাদের কাছে। তুমি পালাতে পারবে না, কারণ ভূতের বৃষ্টি তোমার রক্তে মিশে গেছে। আমি তার পা দেখলাম, পা নেই, শুধু কালো ধোঁয়া। আমি চিৎকার করে মসজিদ থেকে বেরিয়ে এলাম। বাইরে বৃষ্টি আরও বেড়ে গেছে। আকাশ থেকে পানি না, কালো তরল পড়ছে, যেন কারো চোখের জল। আমি দেখলাম গ্রামের সব বাড়ির আলো নিভে গেছে, কিন্তু প্রতিটি জানালায় মুখ আছে, মৃত মানুষের মুখ। তারা আমাকে দেখছে। আমি দৌড়ালাম আমাদের বাড়ির দিকে। হয়তো আমি লুকিয়ে থাকতে পারবো, কিন্তু বাড়িতে ঢুকেই আমি দেখলাম সবাই আছে। বাবা, মা, আমার মামা, আমার দাদা, সবাই মৃত। তারা বসে আছে ডাইনিং টেবিলে, সামনে রান্না করা খাবার, কিন্তু খাবারের মধ্যে আমার নামটা লেখা, রাফি। মা হাসলেন, বাবা, তুমি ফিরেছ, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। আজ তোমার জন্মদিন, আমরা তোমাকে খাবার বানিয়েছি। আমি চিৎকার করলাম, আমার জন্মদিন তো আগামীকাল। মা ধীরে ধীরে মাথা নাড়লেন, না বাবা, আজ তোমার জন্মদিন, কারণ আজ তুমি মরবে। তখনই বৈদ্যুতিক আলো নিভে গেল। আমি ছুটে উপরের তলায় গেলাম। আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। বৃষ্টি থামেনি, কিন্তু এখন বৃষ্টির ফোঁটা থেকে ছোট ছোট মানুষ বেরোচ্ছে, কালো, ভিজে, চোখহীন। তারা আমার বাড়ির দিকে হাঁটছে। আমি ফোন তুললাম, পুলিশ ডাক, কিন্তু ফোনে শুধু একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর বেরোলো, রাফি, তুমি আমাকে ফিরিয়ে দিয়েছ। আমি ফিরেছি, আমি তোমার পাশে, আমি তোমার মধ্যে। ফোন থেকে আমার নিজের মুখ বেরোলো, কিন্তু চোখ নেই। আমি ফোন ছুঁড়ে ফেললাম। তখন আমার ঘরের আয়নায় আমি নিজেকে দেখলাম। আমার চোখ দুটো কালো হয়ে গেছে। আমি চিৎকার করলাম, কিন্তু আমার মুখ থেকে কোনো শব্দ বেরোলো না, শুধু কালো জল গড়িয়ে পড়ল ঠোঁট থেকে। পরের দিন সকাল, আমি জেগে উঠলাম আমার বিছানায়। বৃষ্টি থেমে গেছে, আকাশ পরিষ্কার। আমি নিঃশ্বাস নিলাম, সব স্বপ্ন ছিল। আমি বাথরুমে গেলাম, মুখ ধুলাম। আয়নায় আমি নিজেকে দেখলাম, চোখ ঠিক আছে। আমি হাসলাম, কিন্তু হাসি থামাতে পারলাম না। আমি নিজেকে থামাতে চাইলাম, কিন্তু আমার মুখ নিজে থেকে হাসছে। আমি চিৎকার করলাম, থামো, থামো, কিন্তু হাসি থামল না। তখন আমি বুঝলাম আমি আর আমি নই। আমি আয়নার দিকে তাকালাম। আয়নার ভিতরে আমি নই, আমার জায়গায় সেই মহিলা দাঁড়িয়ে আছে। সে হাসল,
আমি পিছনে হটলাম। আমি বাবার ঘরে গেলাম। বাবা ঘুমাচ্ছেন, মা রান্না করছেন, সব ঠিক আছে। আমি ভাবলাম সব স্বপ্ন ছিল। কিন্তু তখন মা আমার দিকে তাকালেন। তার চোখ দুটো ছিল না। আমি চিৎকার করলাম। মা বললেন, তুমি আজ কেন এত চিৎকার করছো? তুমি তো গতকাল থেকে ঘুমাচ্ছ। তুমি কিছু খেয়েওনি। আমি বললাম, গতকাল? মা বললেন, হ্যাঁ, গতকাল রাতে তুমি বাথরুমে ঢুকে চিৎকার করে কাঁদছিলে। তুমি বলছিলে আমি মরে যাব। আমরা তোমাকে শান্ত করেছি। তুমি ঘুমিয়ে পড়েছিলে। আমি বললাম, কিন্তু আমি তো মসজিদে ছিলাম। মা হাসলেন, মসজিদে? তুমি তো ঘর থেকে বেরোওনি। আমি বাথরুমে গেলাম। আয়নায় লেখা ছিল, তুমি আমাকে দেখতে পাচ্ছ না। আমি পিছনে হটলাম। আমি বাইরে গেলাম। গাছটা আছে, কিন্তু গাছের নিচে কেউ নেই। আমি মসজিদে গেলাম। মসজিদ খালি, রেকর্ডার নেই। আমি ফিরে এলাম। সন্ধ্যা নামল। আমি ঘরে বসে আছি। হঠাৎ বৃষ্টি শুরু হলো। আমি জানালা দিয়ে তাকালাম। আকাশ কালো। আমি শুনতে পেলাম কেউ কাঁদছে। আমি বাবা মায়ের ঘরে গেলাম। তারা দুজনেই বিছানায় শুয়ে আছেন, চোখ বন্ধ। আমি ডাকলাম, বাবা, মা। তারা চোখ খুললেন। তাদের চোখ দুটো ছিল না। আমি পিছনে হটলাম। তারা বিছানা থেকে উঠলেন। তারা আমার দিকে এগিয়ে আসছে। আমি ছুটে বাইরে গেলাম। বৃষ্টি এখন কালো। আমি দেখলাম গ্রামের সব মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে। তাদের চোখ নেই। তারা আমার দিকে তাকিয়ে আছে। আমি দৌড়ালাম, কিন্তু পার হতে পারলাম না, কারণ আমার পায়ের নিচে থেকে কালো জল উঠছে। আমি দেখলাম আমার পা কালো হয়ে যাচ্ছে। আমি চিৎকার করলাম, কিন্তু কেউ শুনল না, কারণ আজ রাতে ভূতের বৃষ্টি হয়েছে। আর আমি আর মানুষ নই। আমি এখন তাদের একজন। পরের কয়েকদিন আমি কিছু জানতে পারলাম। আমার প্রাণী বন্ধু সাকিব আমাকে বলল, গ্রামে প্রাচীনকালে একটা অনুষ্ঠান হতো। বছরে একবার বৃষ্টির মাসে মানুষ ভূতদের ডাকত। তারা বিশ্বাস করত মৃত আত্মারা ফিরে আসে আর তাদের সাথে কথা বলা যায়। কিন্তু এক বছর কিছু ভুল হয়ে যায়। তারা এক নিষিদ্ধ মন্ত্র পড়ে ফেলে। সেটা ছিল এমন এক মন্ত্র যা মৃতদের শুধু ডাকে না, তাদের জীবন ফিরিয়ে আনে। কিন্তু তারা ফিরে আসে ভিন্নভাবে। তাদের চোখ নেই, তাদের হৃদয় নেই। তারা শুধু কাঁদে, হাসে আর অন্যদের নিয়ে যায়। সেই থেকে প্রতি বছর বৃষ্টির মাসে ভূতের বৃষ্টি হয়। যারা সে রাতে জাগ্রত থাকে তারা ধীরে ধীরে তাদের মধ্যে মিশে যায়। আমার মা আমাকে বলেছিলেন, আমার দাদুও এমন এক রাতে মারা যান। তিনি বলেছিলেন, আমি তাদের দেখেছি। তারা আমাকে ডাকছে। আমি তখন বিশ্বাস করিনি, কিন্তু এখন বিশ্বাস করি, কারণ আমি তাদের দেখেছি। আমি তাদের শুনেছি। আমি তাদের মধ্যে একজন হয়ে গেছি। আমি আর বাড়িতে থাকি না। আমি গাছের নিচে দাঁড়িয়ে থাকি। আমার চোখ নেই, আমার কণ্ঠস্বর নেই। আমি শুধু কাঁদি, আমি শুধু হাসি, আমি শুধু অপেক্ষা করি। প্রতি বছর বৃষ্টির মাসে আমি আমার পরিবারের কাছে যাই। আমি দেখি বাবা এখন বুড়ো হয়ে গেছেন। মা আর কথা বলেন না। তারা জানেন আমি মরিনি, আমি ফিরে এসেছি। আমি জানালার বাইরে দাঁড়িয়ে থাকি। মা জানালা খুলে বলেন, রাফি, তুমি কি ঠান্ডা পাচ্ছ? ভিতরে এসো। আমি হাসি, কারণ আমি আর ঠান্ডা পাই না। আমি আর গরম পাই না। আমি আর মানুষ নই। আমি ভূত। আমি ভূতের বৃষ্টির অংশ। আমি এখন তোমার জন্য অপেক্ষা করছি। হয়তো তুমি এই গল্প শুনছ, হয়তো তুমি ভাবছ এটা মিথ্যা, কিন্তু আজ রাতে বৃষ্টি হবে। আর যদি তুমি জানালার পাশে দাঁড়াও, যদি তুমি আয়নায় তাকাও, তুমি হয়তো আমাকে দেখবে। আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকব। আমি হাসব। আমি তোমাকে ডাকব। কারণ ভূতের বৃষ্টি কখনো শেষ হয় না। সে প্রতি বছর ফিরে আসে। আর আমি ফিরে আসি তোমার কাছে, তোমার ঘরে, তোমার আয়নায়,
হ্যাঁ ভাই, এই ছিল ভূতের বৃষ্টি পর্ব ৩। আমি জানি এই গল্প শুনে অনেকের ঘুম হবে না, অনেকে আলো জ্বালিয়ে রাখবেন, কেউ কেউ হয়তো আয়নায় তাকাবেন না, কিন্তু আমি তোমাদের বলবো, ভয় পেও না, কারণ ভয়ই আমাদের জীবনকে বাঁচিয়ে রাখে। আর গল্প আমাদের মধ্যে সত্যকে জাগ্রত করে। আমার প্রিয় শ্রোতারা, আপনারা যদি এই গল্পটা পছন্দ করে থাকেন তাহলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি ফিরব আবার একটা অন্ধকার রাতে, আবার একটা ভয়ঙ্কর গল্প নিয়ে। তবে আজ শুধু এটুকুই বলবো, রাত যদি বৃষ্টি হয় আর আয়নায় কেউ হাসে, তুমি চোখ বন্ধ করে শুয়ে পড়ো, কারণ সে তোমাকে দেখতে চায়। আল্লাহ হাফেজ আমার প্রিয় শ্রোতারা। আমি আবার ফিরব তোমাদের মাঝে নতুন কোনো ভূতের সন্ধান নিয়ে।